ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি পড়া স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদের প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান 3, 4 এবং 8 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। নেক্সট অধ্যায় সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন, সেখান থেকে তোমাদের আমি 3 আর 4 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়েছি, কারণ এখান থেকে তোমাদের 8 মার্কসের লং কোশ্চেন আসবে না বলে। এরপরে তোমাদের আছে দিগন্তের প্রসার, লাস্ট চ্যাপ্টার। সেখান থেকে আমি তোমাদের 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আগে আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের 4 মার্কসে আলোচনা করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 8 মার্কস আলোচনা করে অধ্যায়টা শেষ করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে পর্তুগিজ নাবিক ম্যাগেলানের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ইউরোপের কয়েকটি দেশের উদ্যোগে যে ভৌগোলিক বা সামুদ্রিক অভিযান শুরু হয়েছিল তাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পর্তুগালের বাসিন্দা এবং স্পেনের অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাগেলান। প্রথম জীবন, ম্যাগেলান 1480 খ্রিস্টাব্দে পর্তুগালের সারোসায় জন্মগ্রহণ করেন। অত্যন্ত সাহসী ম্যাগেলান 25 বছর বয়সে পর্তুগিজ জাহাজে কয়েকবার সামুদ্রিক অভিযানে বের হন। তার অনুমান ছিল যে কলম্বাস আবিষ্কৃত আমেরিকার পরে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ অবস্থান করছে। এখানে অভিযান চালিয়ে সোনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লাভ করার আশায় পর্তুগালের রাজা ইমানুয়েলের কাছে সহায়তা প্রার্থনা করে তিনি ব্যর্থ হন। এরপর তিনি স্পেনের রাজার সহায়তা লাভ করে অভিযানে বের হন। নেক্সট, প্রশান্ত মহাসাগরে অভিযান। ম্যাগেলান 6টি জাহাজ ও 266টি জন নাবিক নিয়ে 1519 খ্রিস্টাব্দে সামুদ্রিক অভিযান শুরু করেন। তিনি আটলান্টিক মহাসাগর ও দক্ষিণ আমেরিকা পেরিয়ে আরও এগিয়ে গিয়ে দক্ষিণ সাগরে পৌঁছান। প্রসঙ্গত উল্লেখ্য যে ইতিপূর্বে বালবোয়া 1513 খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগর পার হয়ে নতুন এই দক্ষিণ সাগরের সন্ধান পেয়েছিলেন এবং এর নামকরণ করেছিলেন। দক্ষিণ সাগরের শান্ত রূপ দেখে ম্যাগেলান এর নতুন নামকরণ করে প্রশান্ত মহাসাগর। ফিলিপাইন অভিযান। প্রশান্ত মহাসাগর থেকে ম্যাগেলান আরও পশ্চিম দিকে যাত্রা করে 1521 খ্রিস্টাব্দে এক নতুন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। তিনি এর নামকরণ করেন মারিয়ানস দ্বীপ। পরে স্পেনের রাজপুত্র ফিলিপের নামানুসারে এই দ্বীপপুঞ্জের নাম হয় ফিলিপাইন দ্বীপপুঞ্জ। ফিলিপাইন দ্বীপপুঞ্জের স্থানীয় অধিবাসীদের সঙ্গে এক সংঘর্ষে ম্যাগেলান 1521 খ্রিস্টাব্দে মারা যান। এরপর তার অনুচর সেবাস্টিয়ান ডেলকানো অসম্পূর্ণ পথ অতিক্রম করে জলপথে প্রদক্ষিণ সম্পূর্ণ করে ম্যাগেলান স্বপ্ন পূরণ করেন। গুরুত্ব, জলপথে পৃথিবী প্রদক্ষিণ করার আগে ম্যাগেলান মারা যান। তার এই অসমাপ্ত কাজ সমাপ্ত করেন তার অনুচর সেবাস্টিয়ান ডেলকানো। তবুও ভূপ্রদক্ষিণ অভিযানে তিনি পথিকৃৎ ছিলেন বলা চলে। তিনি প্রথম বলেন যে আমেরিকাকে পাশ কাটিয়ে ভারতবর্ষ পৌঁছানো সম্ভব। নেক্সট কোশ্চেন, পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো। ত্রয়োদশ চতুর্দশ শতকে ইউরোপে মূলত ভেড়ার চামড়া থেকে নির্মিত পার্চমেন্টের ওপর হাতে লেখা পুঁথির প্রচলন ছিল। এক্সেম্পর নামে মূল পুঁথি নকল করে লেখা নতুন পুঁথিগুলি বাজারে প্রচুর দামে বিক্রি হতো। কিন্তু খ্রিস্টীয় পঞ্চদশ শতকের মাঝামাঝি ইউরোপের মুদ্রণ শিল্পে বড় ধরনের বিপ্লব ঘটে যায়। বিভিন্ন বিষয় মুদ্রণ বিপ্লবের পটভূমি হিসেবে কাজ করছিল, যেমন চীনাদের অবদান। মুদ্রণ বিপ্লবের পটভূমি তৈরি চীনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পূর্বে পার্চমেন্টে মুদ্রিত বইয়ের মূল্য খুব বেশি হতো, কিন্তু চীন দেশে কাগজের প্রচলন শুরু হলে ছাপার খরচ ও বইয়ের দাম এক লাফে অনেকটাই কমে যায়। চীন দেশে কাঠ ও পাথরের ব্লক খোদাই করে ছাপার পদ্ধতি আবিষ্কৃত হলে ছাপার কাজে যথেষ্ট গতি আসে। নেক্সট পয়েন্ট, আরবদের অবদান।
সস্তায় বিপুল সংখ্যক বই পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক কাগজের প্রসারের প্রয়োজন ছিল। ইউরোপে এই কাজটি সম্ভব করেছিল আরবরা। তারা চীনের কাগজ তৈরির কৌশল শিখে নেয়। এরপর আরবের বণিকেরা খ্রিস্টীয় দ্বাদশ শতকে স্পেনে কাগজ তৈরির পদ্ধতি নিয়ে আসে। ফলে ইউরোপের কাগজে ছাপার কাজে গতি আসে। নবজাগরণের ভূমিকা। পঞ্চদশ শতকে নবজাগরণের ফলে কাগজে ছাপা বইয়ের চাহিদা অনুসারে তাদের হাতে সস্তায় বই তুলে দেওয়া সম্ভব হয়। এই সময় সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটায় বই কেনার চাহিদা যথেষ্ট বেড়েছিল। মুদ্রণ যন্ত্রের ব্যবহার। পঞ্চদশ শতকের নাগাদ ইউরোপে পূর্ব ব্যবহারযোগ্য ধাতব টাইপ আবিষ্কৃত হলে ছাপার কাজে যথেষ্ট অগ্রগতি ঘটে। ছাপার কাজে তৈলাক্ত কালি, তেল, রং, ব্লকের পরিবর্তে আলাদা আলাদা অক্ষরে টাইপ প্রভৃতি অক্ষর প্রচলন হলে ছাপার মান আরও উন্নত হয়। এই সময় ধাতু শিল্পে অগ্রগতি, স্বর্ণকারদের খোদাই করা নতুন ধরনের সূক্ষ্ম ধাতব অক্ষর প্রভৃতি ছাপার কাজে উৎকর্ষতা আনে। মুদ্রণ পদ্ধতির বিকাশ। পঞ্চদশ শতকে মুদ্রণ বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। জোহান গুটেনবার্গ সর্বপ্রথম মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করেন। এই আবিষ্কারে জোহান ফুস্ট ও পিটারে সোফারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। পঞ্চদশ শতকে 5-এর দশকে জার্মানির মেহেন্স শহরে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্রের সাহায্যে বই ছাপানোর কাজ শুরু হয়। পরবর্তী 100 বছরের মধ্যে ইউরোপের সর্বত্রই ছাপাখানা স্থাপিত হয়। নেক্সট, কোপার্নিকাস সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা দাও। পোল্যান্ডের বিজ্ঞানী জোহেনেস কোপার্নিকাস আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত। পূর্বে ইউরোপে চার্চের সম্মতনপুষ্ট টলেমি জ্যোতির্বিদ্যা বিষয়ক যে ভ্রান্ত মতবাদ প্রচলিত ছিল তার মূলে কোপার্নিকাস কুঠারাঘাত করেন। কোপার্নিকাসের মতবাদ। টলেমির মতকে অস্বীকার। প্রাচীন গ্রিক জ্যোতির্বিদ টলেমি বলেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থান করছে পৃথিবী, কিন্তু কোপার্নিকাস টলেমির মতবাদকে অস্বীকার করেন। সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। কোপার্নিকাস সর্বপ্রথম সৌরজগতের গঠন সংক্রান্ত সর্বাধিক সঠিক ধারণা দেন। তিনি সর্বপ্রথম বলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৃথিবী অবস্থিত নয়, সূর্য এই কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সূর্যকেন্দ্রিক। সূর্য স্থির রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। গ্রহগুলি ক্রমিক অবস্থান। তিনি সূর্য থেকে একে একে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি প্রভৃতি গ্রহগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে দেন। কোপার্নিকাসের সৌরজগৎ সম্পর্কিত এই নতুন ধারণা কোপার্নিকাসের বিপ্লব নামে পরিচিত। অবশ্য তিনি যে বিভিন্ন গ্রহের ঘূর্ণনের বৃত্তাকার পথের কথা বলেছেন, পরবর্তীকালে তা উপবৃত্তাকার বলে প্রমাণিত হয়েছে। চার্চের প্রতিক্রিয়া। কোপার্নিকাসের মতবাদ সমকালীন খ্রিস্টীয় চার্চের মতবাদের সম্পূর্ণ বিপরীত ছিল। এই জন্য চার্চ কোপার্নিকাসের মতবাদ তীব্র বিরোধিতা করেছিল। অন্যান্য প্রতিভা। কোপার্নিকাস চিকিৎসাশাস্ত্র এবং অর্থনীতিতে পণ্ডিত ছিলেন। তিনি তার বক্তব্য বিভিন্ন গ্রন্থে প্রকাশ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কমেন্টারিজ, 6 books in the Revolution of the Celestial Sphere, on the Revolution of Celestial Orbs ইত্যাদি। বইগুলিতে আলোচিত কোপার্নিকাসের মতবাদ ইউরোপে ভাবজগতে আরোহণ সৃষ্টি করে। 1543 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর ব্রুনো কেপলার প্রমুখ তার মতবাদকে জনপ্রিয় করে তোলে। ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পঞ্চদশ শতক থেকে ইউরোপে বিভিন্ন দেশের যে সমস্ত নাবিক সামুদ্রিক অভিযানে সর্বাধিক কৃতিত্বের পরিচয় দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা। অভিযানের সূচনা। পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামার সামুদ্রিক অভিযানে সেই দেশের রাজা এমানুয়েল দ্য ফরচুনেটার সহায়তা লাভ করেন। রাজার সহায়তায় তিনি 1497 খ্রিস্টাব্দে 4টি ছোট
জাহাজ নিয়ে পর্তুগালের রাজধানী লিসবন বন্দর থেকে তার যাত্রা শুরু হয়। ভারতে আগমন। দীর্ঘ জলপথ অতিক্রমের পর ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের দক্ষিণতম প্রান্ত উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে আরও পূর্ব দিক অগ্রসর হন। এরপর আরবের নাবিক আহমেদ ইবন মাহির সহায়তায় তিনি 1498 খ্রিস্টাব্দে পশ্চিম ভারতে মালাবার উপকূলে কালিকট বন্দরে পৌঁছান। এইভাবে ভাস্কো দা গামা সর্বপ্রথম ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। তিনি ভারত থেকে প্রচুর পরিমাণ মশলা ও অন্যান্য পণ্য পর্তুগালে নিয়ে পৌঁছালে পর্তুগালের রাজা তাকে সাদর অভ্যর্থনা করেন। নেক্সট, অন্যান্য অভিযান। ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে মোজাম্বিক এবং কেনিয়ার অভিযান চালান। এরপর তিনি আরও কয়েকবার ভারতে আসেন। অভিযানের গুরুত্ব। ভাস্কো দা গামার সামুদ্রিক অভিযানের বিভিন্ন গুরুত্ব ছিল। ভারতে পর্তুগিজ বাণিজ্য কুঠি। ভাস্কো দা গামা ভারতে আগমনের ফলে এদেশে অনেক পর্তুগিজ বাণিজ্য কুঠি স্থাপিত হয়। ভারতে পণ্য রপ্তানি। ভারত থেকে প্রচুর মশলা ও অন্যান্য পণ্য পর্তুগাল তথা ইউরোপে রপ্তানি হতে থাকে। অন্যান্য ইউরোপীদের ভারতে আগমন। তার অভিযানে সাফল্যে উৎসাহিত হয়ে অন্যান্য পর্তুগিজ ও ইউরোপীয় নাবিক বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতে আসতে থাকে। ফলে ইউরোপীয়দের কাছে ভারতের দরজা খুলে যায়। মিশরে ও ভারতের জাদুবিদ্যা সংক্ষিপ্ত পরিচয় দাও। সুপ্রাচীন কাল থেকে মিশরে ও ভারতে জাদুবিদ্যা শুরু হয়েছিল। তবে মধ্যযুগ এই দুই দেশে জাদুবিদ্যা ও ডাইনিবিদ্যা মিলেমিশে সমাজে একটা বড় অংশ ছড়িয়ে পড়ে। মিশরে মধ্যযুগে অনেক আগে থেকে জাদুবিদ্যার প্রচলন ছিল। কথিত আছে যে মিশরে জ্ঞানের দেবতা হারমেস মিশরবাসীদের আইন কানুন বর্ণমালা উপহার দিয়েছেন। এই হারমেস ছিলেন একধারে মহাজ্ঞানী দার্শনিক এবং মিশরের জাদুবিদ্যার প্রতীকী। মিশরে হোয়াইট ম্যাজিকের পাশাপাশি ব্ল্যাক ম্যাজিকেরও চল ছিল। মিশরীয়রা মনে করতেন তাদের চারদিকে অনেক অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে। এই অশুভ শক্তিগুলির উৎস ছিল প্রেত, শয়তান এবং রাগী দেবদেবীগণ। এই অশুভ শক্তিগুলির হাত থেকে নিজেদের রক্ষার জন্য তারা তাবিজ কবচ পরতেন। শত্রুকে অভিশাপ দেওয়া, বন্ধ্যাত্ব দূরীকরণ, বশীকরণ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সুস্বাস্থ্য এইসব থেকে মিশরবাসীরা জাদুর মতো কুপ্রথার সাহায্য নিত। মিশরে ভূত প্রেতের বিশ্বাস প্রচলিত ছিল। তারা রোগ ব্যাধি নিরাময়ের জন্য জাদুবিদ্যার সাহায্য নিত। মিশরবাসীর বিশ্বাস ছিল জাদুকররা ইচ্ছা করলে জাদুর সাহায্য নিজের আত্মা চুরি করতে পারত। ভারতে প্রাচীন কাল থেকেই ডাইনিবিদ্যার প্রচলন ছিল। ডাক ছিল হিন্দু দেবতা শিবের অনুচর। এই পিশাচ ডাকের স্ত্রীলিঙ্গ হলো ডাকিনী। ডাকিনী থেকেই ভারতে ডাইনি শব্দের উৎপত্তি। ভারতে বিভিন্ন উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে মূলত এই ডাকিনী বিদ্যার চল ছিল। সিপাহী বিদ্রোহকালে ও সাঁওতাল বিদ্রোহের সময় ডাইনি সন্দেহে বহু নারীকে নির্যাতিত হতে হয়েছিল। ভারতে অসম, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যায় ডাইনি বিদ্যার বেশি চল ছিল। ঝাড়ফুঁক, তুকতাক, মন্ত্রতন্ত্র, বশীকরণ ও যাগযজ্ঞের মধ্যে দিয়ে ভারতীয় জাদুবিদ্যা বা ডাকিনী বিদ্যার কাজগুলি করা হতো। জমি বা সম্পত্তির অধিকার, ঈর্ষা, হিংসা, শত্রুপক্ষের বিরুদ্ধে যে কোনো রকম প্রতিশোধ নেয়ার কারণে ভারতে অনেকেই ডাকিনী বিদ্যার আশ্রয় নেয়। ব্রিটিশরা উপনিবেশিক ভারতে গুজরাট, ছোটনাগপুর, রাজস্থান রাজ্যের ডাইনি শিকার বা ডাইনিদের ওপর নিপীড়ন নিষিদ্ধ করার জন্য আইন পাশ করিয়েছিল। কৌশিক সূত্রে অনিষ্টকারী ভূত প্রেতাত্মাকে তাড়ানোর কথাও বলা হয়েছে। এক্ষেত্রে পাখির বাসা বাঁধা, গাছের ডাল কাঠ দিয়ে রান্না করা খাবার অশুভ শক্তির উৎসর্গ করার কথা বলা হয়েছে। অনেক সময় অশুভ শক্তির হাত থেকে রেহাই পাওয়ার জন্য যজ্ঞে বলি দেওয়া পশুর নাড়িভুড়ি ও অন্যান্য অংশ রাক্ষস আর সাপকে উৎসর্গ করা হতো। সাধারণদের বিশ্বাস ছিল যে বানচুরে শত্রুপক্ষের ক্ষতি করা হতো। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই দিগন্তের প্রসাদ থেকে 4 মার্কসের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায় থেকে লাস্ট 8 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। তাহলে তোমাদের হিস্ট্রি যে সিলেবাসে যা যা আছে আমার সমস্ত কিন্তু পড়ানো কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।